গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় ভুলবশত বলেই ফেলে যে ওখানে তো তুমি ছিলেই না, ওখানে তো কৃপান ছিল। স্বস্তিককে বলে ফেলে। স্বস্তিকাও তখন জেনে নেয়, এই সত্যিটা বের করানোর জন্যই তো স্বস্তিকের ওখানে যাওয়া প্ল্যান পূর্বক। আর ওদিকে অধরারা কিন্তু এবার তাকাচ্ছে অধ্যায়ের দিকে যে তুই কি করলি। স্বস্তিক বলছে কে ছিল? অধরা বলছে কিছু না। অধ্যায় তুমি ভেতরে যাও, কাকাই তুমি ওকে নিয়ে ভেতরে যাও। তো অধ্যায়দের ভেতরে পাঠিয়ে দেওয়ার পর অধরা বলছে আপনি কোর্টে সাক্ষী দিতে পারবেন তো যে আপনি পরিশীকে ভালোবাসেন? ওর কাছে গিয়েছিলাম বলে হ্যাঁ সব পারবো, আপনি যা বলবেন আমি সব পারবো, আমার শুধু একটু আশ্রয় চাই। গীতার সাথে আমার খুব যুদ্ধ বেঁধে গেছে, খুব লড়াই হচ্ছে, ও আমাকে চল পর্যন্ত মেরেছে, আমি পারছি না এসব সহ্য করতে, আমার ভালো লাগছে না কিছু, আমাকে আমার একটু আশ্রয় চাই। তখন বলছে একটু জল দেবেন বলে হ্যাঁ নিশ্চয়ই, এই বলে জল আনতে যায় অধরা। আর সেই ফাঁকেই কিন্তু গীতাকে ফোন করে সবটা জানিয়ে দেয় স্বস্তিক, আর ওখানে স্বস্তিক সেজে কৃপান গেছিল, যেটা শুনে তো গীতা অবাক হয়ে যায়। কৃপান কি করে, তাহলে কি ও বেল পেয়ে গেছে? তখন স্বস্তিক বলছে আমি জানি না, ঠিক আছে আমি এখন রাখছি কারণ জল আনছে, এই বলে ফোনটা রেখে দেয়। আর গীতা তখন পরিশীর কাছে গিয়ে মনে মনে বলছে আমার বরটাকে তুমি ভুল বুঝো না পরিশী, আমার বরটা হচ্ছে কোষ্টি পাথরে ঘষা, আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। আপনার কাছে কৃপান এসেছিল, কিন্তু কৃপান এলো কোত্থেকে? এমনটা ভাবতে থাকে গীতা। এবার গীতা মিস্টার ঘোষালকে ফোন করেছে, উনিও অ্যাডভোকেট, বলছে আচ্ছা আপনি একটা খবর দিতে পারবেন? আচ্ছা কৃপান কোথায় এখন? বলে কেন? বলে বলুন না। বলে ও তো কালকে বেল পেয়ে গেছে। বলে কি ও বেল পেয়ে গেছে? কে ওর বেল করালো? বলে আমি অ্যাডভোকেট ঘোষাল। বলে ও আচ্ছা ঠিক আছে ফোনটা রাখলাম। বলে কেন ওর বেল পাওয়াতে আপনি এত খুশি হলেন কেন? গীতা বলছে না কিছু না, বলে ফোনটা রেখে দেয় আর থ্যাংক ইউ বলে। ওদিকে ঘোষালও ভাবছে ব্যাপারটা কি হলো, কি এটা জেনে ওর এমন কি লাভ হলো? গীতা বলছে এবার তো কেসটা জটিল হয়ে যাচ্ছে, অক্টোপাসের মতো ঘিরে ধরছে, এখান থেকে তো বেরোনো যাবে না। এই বলে একটা বুদ্ধি আসে মাথায়। গীতা বলছে হ্যাঁ একটা উপায় আছে, একমাত্র উপায় পদম্ব দিয়ে পদ্মকে ফোন করছে। পদ্মকে ফোন করে বলছে আচ্ছা কৃপান কি বাড়িতে আছে? বলে তুমি কি করে জানলে যে কৃপান বাবু বাড়ি ফিরেছে? বলে যেটা বলছি যে সেটা উত্তর দে। বলে হ্যাঁ। তখন বলছে যে আচ্ছা কৃপান কোন পারফিউম ইউজ করে? তখন বলছে যে আমি জানি না, নামটা জানি না কিন্তু গন্ধটা জানি। হাজার হলে স্ত্রী তো। বলে ঠিক আছে কোন অসুবিধা নেই, তো তুই শুধু একটা জিনিস দেখবি কৃপান বাড়িতে ফিরলে যে ও যেই পারফিউমটা রেগুলার ইউজ করে সেই পারফিউমটা ওর গায়ে আছে কিনা। তখন বলছে কেন? বলে যেটুকু বললাম সেটুকু কর, পরে সবটা বলবো। তো পদ্ম ঠিক সেই মতো করেই কিন্তু কাজ করছে। যখন কৃপান বাড়ি ফেরে তখন কৃপান কিন্তু ওই কালারের শার্টটাই পরে আছে যে কালারের শার্টটা স্বস্তিক পরেছে, কারণ ওই কাজটাই তো করে ফিরল না এখন। তো এবার পদ্মকে বলছে পদ্ম তাড়াতাড়ি খেতে দাও তো আমি বেরোবো। তখন বলছে যে একটু দাঁড়ান, কি হয়েছে? বলে আপনার শার্টের বোতামটা খোলা আছে, তো আমি লাগিয়ে দিই। এ বলে লাগাতে গিয়ে কাছ থেকে কিন্তু পারফিউমটা শুকিয়ে ফেলে গন্ধটা দিয়ে। তখন কৃপা বলছে কি হয়েছে? বলে না কিছু নয়, আসলে বোতামটা লাগিয়ে দিলাম। এভাবে আপনি কিভাবে বেরোতেন? এবার আপনি যান। বলে কৃপান চলে যায়। দিয়ে পদ্ম তখন গীতাকে ফোন করে জানিয়ে দেয় যে না, ওর গায়ে আলাদা অন্য পারফিউম আছে। তখন বলছে ঠিক আছে, আমার যা জানার আমি জেনে নিয়েছি। তো বলছে কেন, কি হয়েছে? দেখো আমার সংসারটা কিন্তু ভেঙো না। বলে চিন্তা করিস না, তোর সংসারও ভাঙবে না, আমার সংসারও ভাঙবে না, আর পরিশেও বিচার পাবে। বলে বলে তোকে সবটা পরে বুঝিয়ে বলবো। ওদিকে পরিশেও কিন্তু কথাগুলো শুনছে কিন্তু কিছু বুঝতে পারছে না।
এদিকে তো অধরা জল নিয়ে আসে, স্বস্তিক জল খায় বলে আপনার হেল্প পাবো তো? বলে হ্যাঁ একদম পাবেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার সাথে তো পরিশির বিয়ে ঠিক হয়েছিল, তারপর তো ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছি। তখন বলছে ভাগ্যিস অধ্যায়ের সাথে ওর বিয়েটা হয়নি, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এই বলে স্বস্তিক বেরিয়ে যায়। তখন অধ্যায়কে ডাকছে অধরা, বলছে শোন অধ্যায়, স্বস্তিক যেটা বলছে পরিশি নাকি বলছে ওর বিয়ে হয়নি, বুঝতে পেরেছিস? তার মানে ও স্বস্তিককে চায়। হঠাৎ করে অধ্যায় বলছে পরিশে কিন্তু আমার স্ত্রী, অন্য কোন পুরুষ যা তোর গায়ে হাত না দেয়। বলে তুই চুপ করতো, আমাদের এখন এই কেসটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস? বলছে এখন একটু বাজিয়ে নিতে হবে যে স্বস্তি কি সত্যি সবকিছু মানে সত্যি সত্যি বলছে, না কোন গেম খেলতে এসেছিল এরকম আর কি। এদিকে গীতা কিন্তু খুব ভাবছে ব্যাপারগুলো নিয়ে। সেই সময় কিন্তু সেখানে প্রলয় আর মেহেক আসে। প্রলয় বলছে যে আমি তোমার কাছে এলাম মুখার্জি বাড়ি ছেড়ে, এর কি খুব দরকার ছিল? কেন ঘর ছেড়ে এলে তুমি? কার জন্য ঘর ছেড়ে এলে? পুলিশের জন্য। তুমি কাদের সুযোগ করে দিলে যারা তোমার ক্ষতি করতে চাইছে তাদের? কেন তুমি নিজের ইচ্ছা এই ঘটনাগুলো শিকার হচ্ছ কেন? এগুলো তোমাকে একদমই মানায় না গীতা, একদমই মানায় না। তুমি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে, অকাট্য তোমার যুক্তি। কোর্টের ভেতর তোমার চলাফেরা বাঘিনীর মতন। তুমি তো বলো কোর্টের ভেতরে তোমার মুখ চলে আর বাইরে হাত, আর সেই তুমি আত্মরক্ষা করতে এখানে লুকিয়ে আছো। গীতা বলছে আত্মরক্ষার জন্য নয়, পরিশেকে বাঁচানোর জন্য বলছে। পরিশেকে ছেড়ে দাও, পরিশেকে রাস্তায় ছেড়ে দাও। গীতা বলছে কি বলছেন কি আপনি? বলছে হ্যাঁ পরিশেকে রাস্তায় ছেড়ে, তাহলে কেউ না কেউ ওর শিকার করতে আসবেই, আর সেই শিকারের মুখ থেকে তাকে ছিনিয়ে নাও। যে পশুরা ও শিকার করতে আসবে, দরকার পড়লে মারো, গুলি করো, দরকার পড়লে আইনের হাতে তুলে দাও তাদের। গীতার মাথায় আইডিয়া আসে। বলছি এটা তো আপনি খারাপ বলেননি বলে, কিন্তু ওর যদি কোন ক্ষতি হয়ে যায় বলে হবে না? হবে না, কিচ্ছু হবে না। এ প্রলজিৎ মুখার্জি থাকতে ওর কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার পাশে আছি গীতা, কিচ্ছু হবে না। মেহেকও বলছে হ্যাঁ আমরা আছি তোমার পাশে। ছোট্ট তো ঠিক কথাই বলেছে, তুমি এভাবে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিও না, তুমি ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়া। গীতা এলএলবি অ্যাডভোকেট, গীতা এলএলবি যাদেরকে যাকে নিয়ে আমাদের এত গর্ব, এত অহংকার, যে প্রত্যেকটা নারীর পাশে থাকে, যে লড়াই করতে জানে, সে কেন একটা মেয়েকে নিয়ে পালাতে থাকবে? পালাতে পালাতে তার তো পৃথিবীটাই কম পড়ে যাবে। তাহলে বের করে দাও ওকে, বের করে দাও। তুমি বলো না যে তুমি নাকি ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে পারো? তাহলে আর যখনই ওকে কেউ শিকার করতে আসবে, আমি নিশ্চিত গীতা যে শিকার করতে আসবেই, ওকে কেউ মারতে আসবেই, আর সেটাই হবে আসল সুযোগ। তুমি হাতে নাতে ধরবে, আর ওকে ধরতে আসবে কারা? যারা মিনুকে খুন করেছে তারাই, যার জন্য ঘর ছাড়ছো, বর ছাড়ছো। এত কিছুর কি প্রয়োজন গীতা? তখন গীতা বলছে এত কিছু তো আমার মাথাতেই আসেনি। মেহেক বলছে তুমি আর সময় নষ্ট করো না, ছোটকা যেটা বলছে সেটা করো। তুমি আজকে রাতেই ওকে বাড়ি থেকে বের করে দাও, আর এমন করে বের করে দাও যাতে কথাটা একদম ওদের কানে গিয়ে পড়ে। কিন্তু কি করে যাবে কথাটা? প্রলজিত বলছে ঠিক ওর উপরে নজর রাখা হচ্ছে, আর তোমার উপরেও প্রত্যেকটা মোমেন্টের উপর নজর রাখা হচ্ছে। গীতা তুমি হেরে যাচ্ছ কেন? না গীতা, হেরে যাওয়া মানায় না তোমাকে। তুমি সামনের লোকটাকে মারো, ভেঙে দাও, গুড়িয়ে দাও তাকে। বলছে কি করতে চাইছেন আপনি? কি করতে চাইছি দেখো এবার। পরিশি কোথায়? পরিশির ঘরে গেছে, গিয়ে বলছে চলো ওঠো, হাত ধরে বলছে বলে কেন, কি হয়েছে? বলে আমাদের মুখার্জি বাড়িতে তোমার কোন জায়গা নেই? বলছে এটা তো মুখার্জি বাড়ি নয়, আমি গীতা ওনার বাড়িতে এসেছি। গীতা আপনি কিছু বলছেন না কেন? বলে কিছু বলবে না ও, কারণ ওর উপরে কথা বলার জন্য অভিভাবক আছে, আমরা আছি তোমার জন্য, আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে না। পরি বলছে আমি অন্ধ? আমার মতো অন্ধ মেয়েকে আপনি বের করে দিতে পারেন না? বলছে মেহেক তুমি ধরো, তোমার কোন কথা শোনা হবে না, চলো বেরো। বলছে বার করে দে, সোজা বাড়ি বাইরে বার করে দে। আর মেহেক কিন্তু পরিশির কানে কানে বলে দেয়। পুলিশ বলছে ও আচ্ছা ঠিক আছে। তখন মেহেক বলছে এসো এসো আমার সাথে এসো। গীতা এবার বাহানা করছে।
এ কি মেহেক, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে। কুন্ডাগুলো বলছে যে ওরা এখন বেরিয়েই যাচ্ছে। বলছে ঠিক আছে, আমি যাব আর তুলে নিয়ে আসব। নজর রাখ। অধ্যায়ও এবার তোমার পালা বলে বেরিয়ে পড়ে। এদিকে অধ্যায় দল বলল নিয়ে চলে আসে। আর মেহক গীতাকে সেটা জানিয়ে দেয়। গীতা বলছে তুমি নজর রাখো। মেঘ বলছে নজর রাখছি। ওরা তো আর জানে না যে নন্দ আর বৌদি মিলে কি ঘটাতে পারে। গীতা বলছে আজকে একদম ওদেরকে হাতে নাতে ধরতে হবে। এবার মাগ বলছে তোমার বাড়ির 100 গজ মানে 100 গজের মধ্যেই আছে, তো বলছে তুমি একা সামলাতে পারবে তো? বৌদি বলে আমি একা নেই তো, বড়বাবুও ঢুকে গেছে। বলছে বড়বাবু কোথায় দেখছি না তো, বলে তোমার ডান দিকে তাকাও। যেই ডান দিকে তাকায় দেখছে একদম লুঙ্গি পরে গেঞ্জি পরে মাথায় গামছা পেঁচিয়ে একদম বসে আছে, চা খাচ্ছে। বলছে চা খাচ্ছে। তখন মেহেক দেখে ইশারা করে তাকে বড়বাবু ইশারা করে মেহেক বলছে তুমি একদম রেডি করে নিয়েছো বলে একদম পুরো ফোর্স ঘিরে নিয়েছে, একদম চিন্তা করো না, তুমি শুধু আমাকে বলতে থাকো কি কি হচ্ছে পুরোটা বলতে থাকো। অধ্যায় এবার পরিশির কাছে এগিয়ে আসছে। মেহেক ফোনটা জানাচ্ছে গীতাকে যে অধ্যায় সিনা এগিয়ে আসছে পরিশের দিকে। এবার পরিশের হাত ধরে নিয়েছে মানে অধ্যায়। বলছে পরিষদের হাত ধরে নিয়েছে। তখন ওদিকে দেখা যাচ্ছে স্বস্তিকও এসে গেছে। আর স্বস্তিক পুরো ব্যাপারটাকে ভিডিও করছে। একদম জমে গেছে ব্যাপার স্যাপার। পরিশি বলছে কে কে? স্বস্তিক বলছে চিনতে পারছো না আমাকে? আমি তোমার হাজবেন্ড। অগ্নিসাক্ষী করে তোমাকে সিঁদুর পুড়িয়ে 7 পাক ঘুরে তোমাকে বিয়ে করেছি। মানে স্বীকার তো অলরেডি করেই নীল। সেটা ভিডিও করছে ওদিকে স্বস্তিক। পরশি বলছে ছেড়ে দাও আমাকে। বলে তোমাকে তো ছেড়েই দেব। তোমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে ছেড়ে দেব। পরিশি বলছে আমাকে ছেড়ে দাও অধ্যায়, আমি তোমার স্ত্রী, আমাকে ছেড়ে দাও। অধ্যায় তো হাসছে। ভাগ্যবানদের বউ মরে, এবার তুমি মরবে, আরেকজন আসবে। মিনু হত্যা মামলে আমাকে ভাসাতে গিয়েছিলে, এই বলে পরিশের কিন্তু গলা চেপে ধরেছে। বলছে মিনুকে আমি মেরেছি, কিচ্ছু করতে পারবে না। বলছে যে মিনু সেদিন মদ খেতে চায়নি, ওকে জোর করে খাইয়েছি, তারপর নাচতে বলেছি, ও নাচতে চায়নি। কিন্তু অধ্যায় সিনার কথা শুনবে না। তারপর ওর সাথে যা করার করে ওকে ধাক্কা, মানে ও পালাতে যাচ্ছিল, এক ধাক্কা মেরেছি, নিচে ফেলে দিয়েছি। এরভাবে বলছে মানে পুরোটাই স্বীকার করে নে। তারপর সব শেষ, আমি মিনুকে মেরেছি। হ্যাঁ মেহেক, ও শুনে অবাক হচ্ছে কেউ।